সব সত্যি জানার পর রুদ্রর মুখোমুখি হয়ে রুদ্রকে উচিত শিক্ষা দিল অরুণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অরুণা রোহিত আর ফুলকিকে বলতে থাকে, দেখুন আপনারা না এইটুকুই নিন। আসলে আমার ছেলের বউ তারপরে পরিবারের অনেকজন একসঙ্গে মারা গেছে, তাই এখন না আমাদের মন ভালো নেই। ওদের আজকে শ্রাদ্ধ, আপনারা ওদের জন্য প্রার্থনা করবেন। ঠিক তখনই দেখা যাবে ফুলকি আর রোহিত কষ্ট পেতে থাকে। তখন অরুণা বলতে থাকে, ওদের জন্য না আমার খুব কষ্ট, ওরা এভাবে এভাবে আমাদের ছেড়ে চলে গেল। তখনই ফুলকি বলতে থাকে, না মা, কেউ তোমাকে ছেড়ে চলে যায়নি। তখনই অরুণা অবাক হয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ মা, আমরা সবাই বেঁচে আছি স্যার, আমরা সবাই বেঁচে আছি। তখনই অরুণা চমকে যায় আর বলতে থাকে, কে? রোহিত? ফুলকি? তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ মা, আমি আমি তোমার রোহিত। তখন ফুলকিকে বলতে থাকে, ফুলকি তুমি যাও ওই দিকটাতে পাহারা দাও, আমি মার সঙ্গে কথা বলছি। তখন অরুণা বলতে থাকে, কিন্তু রোহিত, এই অবস্থা কেন তোদের? এই অবস্থা কি করে হলো? আর তোরা বেঁচে আছিস, তাহলে ওই লাশগুলো কাদের ছিল? তখনই রোহিত বলতে থাকে, মা, আমরা ওই আগুন লাগার আগেই না রিসোর্ট থেকে বেরিয়ে গিয়েছিলাম। ফুলকি সন্দেহ হয়েছিল যে কিছু একটা ঘটতে পারে, তাই সেখান থেকে আমরা আগে সরে গিয়েছিলাম। ওই 9 জন কারা মারা গেছে সেটা আমরা এখনও জানি না মা, এখনও জানি না। তবে আমরা সবাই বেঁচে আছি মা। এখন রুদ্র কোনোভাবে জেনে গেছে যে আমরা বেঁচে আছি, তাই আমাদেরকে আবারও মারার চেষ্টা করছে রুদ্র মা। কারণ মরা মানুষকে মেরে ফেললে তো আর কোনো অন্যায় হয় না, তাই ও আমাদের মারার জন্য পাগলের মতো খুঁজছে। তখন এই কথা শুনে অরুণা বলতে থাকে, রোহিত, আমি তো তোদের কোনো কথাই বুঝতে পারছি না, কেন এসব করছে, কি হয়েছে? তখনই রোহিত বলতে থাকে, মা তুমি জানো তো, এই রুদ্র একটা শয়তান। ওর আসল রূপটা না আমরা এতদিন বুঝতে পারিনি, কিন্তু ও আমাদের পুরো পরিবার শেষ করার জন্য এই প্ল্যানগুলো করেছিল। যখনই দেখেছে যে সফল হতে পারেনি, তখন এখন আবার মেরে ফেলার চেষ্টা করছে মা। ও এতটাই শয়তান যে জেঠিমণির গায়ে পর্যন্ত ও গুলি করেছিল মা, তুমি জানো? ভাগ্যিস জেঠিমণি বেঁচে গেছে, আমার হাতে গুলিটা লেগেছিল। তখন অরুণা বলতে থাকে, তোর হাতে গুলি লেগেছিল? দেখি বাবা কি হয়েছে? তখন রোহিত বলতে থাকে, না মা, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি, তুমি একদম ভেবো না। তুমি শুধু আমরা কোথায় আছি এখন তোমাকে আমরা বলতে পারবো না, তুমি জানো তো মা, কারণ এখন যদি কেউ শুনে ফেলে তাহলে আমাদের বিপদ হবে, তাই তোমাকে আমরা বলতে পারবো না মা। আমরা অনেক বিপদের মধ্যে আছি, আমাদেরকে মেরে ফেলার জন্য রুদ্রর লোক পাগল হয়ে খুঁজছে। তখন ফুলকি বলতে থাকে, স্যার মাকে একটু সামলান, আস্তে কথা বলুন, কেউ চলে আসবে তো। তারপর অরুণা বলতে থাকে, আচ্ছা রোহিত, তোরা কেন এভাবে পালিয়ে পালিয়ে থাকবি? কেন থাকবি? চল, মিডিয়ার লোকজন এখানে সব আছে, চল এখনই তোরা সবটা বলবি। তখন রোহিত বলতে থাকে, না মা, এখন আমরা বলতে পারবো না, কারণ বাকি সবাই তো বস্তিতে আছে, ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায়। না, আমি কিচ্ছু বলতে পারবো না মা। তখন অরুণা বলতে থাকে, কিন্তু রোহিত, এভাবে তোরা কতদিন পালিয়ে পালিয়ে থাকবি? তখন রোহিত বলতে থাকে, না মা, আমরা খুব শীঘ্রই রুদ্র মুখোশ খুলে দিতে পারবো। একটা শুধু প্রমাণ পাই, একটা শুধু ওই শয়তানটার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করি, তারপরেই আমরা ওর এমন শাস্তি দেব না। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ মা, তুমি না একদম ভেবো না, আমাদেরকে এখন যেতে হবে মা, না হলে দেখে ফেললে বিপদ হয়ে যাবে। আর আমি জানি ওই জামাইবাবুর খুব শীঘ্রই না পতন হবে। তুমি দেখো, আমার মন বলছে ওনাকে খুব শীঘ্রই আমরা পতন করতে পারবো, ওনাকে শেষ করতে পারবো। উনি যা করেছে না, তার জন্য উনি উপযুক্ত শাস্তি পাবে মা, তুমি দেখো। তখনই অরুণা বলতে থাকে, আচ্ছা রোহিত, অংশুর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায় না? অংশুকে তো ওই বড়বাবু কাথি। তখনই রোহিত বলতে থাকে, না না মা, ওই বড়বাবু রুদ্রর লোক, কিছুতেই ওনাকে বলা যাবে না, কাউকেই বলা যাবে না, কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা ঠিকভাবে এখান থেকে নবাবগঞ্জ থেকে বেরোতে পারলেই সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি একদম ভেবো না, আমরা সবাই ঠিক আছি। তারপরেই রোহিত আর ফুলকি সেখান থেকে বেরিয়ে যায়। তখনই অরুণা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তারপর সেখানে রুদ্র চলে আসে আর সে বলতে থাকে, কি কাকি, আপনি এখানে কি করছেন? তখনই অরুণা বলতে থাকে, না কিছু করছি না। তখনই রুদ্র বলতে থাকে, শ্রাদ্ধ তো প্রায় শেষ হতে চললো, চলুন। তখনই অরুণা বলতে থাকে, আচ্ছা এসবের কি কোনো দরকার আছে রুদ্র? আমার যে বুকটা ফেটে যাচ্ছে। তখনই রুদ্র বলতে থাকে, কেন, হঠাৎ করে কি হলো? তখন অরুণা বলতে থাকে, না কিছু না। তখন এই বলেই অরুণা ভিতরে চলে যায়। তারপরে সবাইকে মিষ্টি দিতে থাকে। তারপরে ডাক্তার কাকুকে মিষ্টি দিতে গেলে ডাক্তার কাকু বলতে থাকে, আমি এখন মিষ্টি খাবো? না না, এত কাছের আমার সবগুলো মানুষ ছিল, আর একসঙ্গে পরিবারের এতগুলো মানুষ মারা গেল, আমাদের মিষ্টি কিছুতেই গলা দিয়ে নামবে না। মাস্টারমশাইয়ের সাথেও কিছুতেই যোগাযোগ করতে পারছি না, উনিও কলকাতায় গেছে। একটা পরিবারের এতগুলো মানুষ মারা গেল, ওনাকে জানাতেও পারলাম না, ভালো লাগছে না। যাক সায়ন্তন, তোমরা একটু সাবধানে থেকো। তখনই অরুণা বলতে থাকে, শানু তুমি একদম ভেঙে পড়ো না, এমনও তো হতে পারে যে ওরা আচমকাই ফিরে আসলো। তখন কাবেরী বলতে থাকে, দিদি তুমি কেন এসে বলছো বলো তো?
আমাদের মনে না আশার আলো জাগিও না, সেটা তো আর সম্ভব নয়। তখন অরুণা চুপ করে থাকে। তারপরে রুদ্র হঠাৎ করে মনে মনে ভাবতে থাকে, কি হলো ব্যাপারটা, অরুণা কাকি হঠাৎ করে এতটা স্বাভাবিক হয়ে গেল কি করে। তখনই রুদ্র ঈশিতাকে ডাকে। তখন ঈশিতা মনে মনে বলতে থাকে, রুদ্রদাও যে কি করে না, সবার সামনে এইভাবে ডাকছে। তারপরে ঈশিতা যায় আর গিয়ে বলতে থাকে, কি হলো রুদ্রদা, কি হয়েছে? তখন রুদ্র বলতে থাকে, আচ্ছা ঈশিতা, মেজো কাকির ব্যবহারটা কেমন অস্বাভাবিক লাগছে না? হঠাৎ করে কেমন যেন হয়ে গেছে। তখন ঈশিতা বলতে থাকে, অস্বাভাবিক কেন, কি হয়েছে? তখন রুদ্র বলতে থাকে, কিছুই তো খেয়াল করো না? মেজো কাকি যে কিনা শোকে পাথর হয়ে গিয়েছিল, সে এখন আবার সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তখনই ও ঈশিতা বলতে থাকে, শ্রাদ্ধের মিষ্টি, তাই তো, তাহলে তুমি কি মিন করতে চাইছো? তখনই রুদ্র বলতে থাকে, হয় উনি পাগল হয়ে গেছে, না হলে অন্য কিছু। তখনই ঈশিতা বলে, অন্য কিছু মানে? তার মানে উনি জেনে গেছে যে রোহিত তারা সবাই বেঁচে আছে, কিন্তু কি করে? তখন রুদ্র বলতে থাকে, জানি না কি করে, তবে আমার না কিছু অস্বাভাবিক মনে হচ্ছে। তুমি তার উপর নজর রাখবে, বুঝতে পেরেছো? আমি যাই, পার্টির লোকজনদের সঙ্গে ইলেকশন নিয়ে আমাকে কথা বলতে হবে, কারণ এভাবে তো আর সবাইকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলে রাখা যায় না। এই নবাবগঞ্জ এলাকাটা একটা এমএলএ তো দরকার। তখনই এই কথা বলে ঈশিতা হাসতে থাকে। তখন রুদ্র বলতে থাকে, হেসো না ঈশিতা, হেসো না, আমি ওই দিকটাতে ব্যবস্থা করতে যাই, তুমি বরং মেজো কাকি সবার কাছাকাছি থেকো। তখনই ঈশিতা মনে মনে বলতে থাকে, রুদ্রদা কি বলে গেল? মেজো কাকি জেনে গেছে যে রোহিত তারা বেঁচে আছে, কিন্তু কি করে জানলো? তখন এই কথা ভেবে ঈশিতা চিন্তা করতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি আর রোহিত বস্তিতে পৌঁছে যায়। তখনই সাথে সাথে অরুণা দরজাটা খুলে দেয় আর বলতে থাকে, রোহিত, ফুলকি, তোরা ঠিক আছিস তো? তখন ধানু বলতে থাকে, আচ্ছা দা ভাই, মা কি করছে, কাকিমণি, তারপরে কাকাই, ওনারা কেমন আছে, দেখে এসেছিস? তারপরেই হৈমন্তী বলতে থাকে, আচ্ছা রোহিত, সেও নিশ্চয়ই বাড়িতে আছে, একদম পুরো বাড়ি ঘিরে রয়েছে। তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ জেঠিমণি, বাড়িতে তো থাকবেই, আজকে যে বাড়িতে ইভেন্ট চলছে। তখনই ধানু বলতে থাকে, ইভেন্ট মানে? তখন রোহিত বলতে থাকে, শ্রাদ্ধ চলছে আমাদের বাড়িতে। তখন এই কথা শুনে হৈমন্তী আর ধানু দুজনেই চমকে যায়। তারপর ফুলকি বলতে থাকে, হ্যাঁ জানো তো, আর এই শ্রাদ্ধের মধ্যমণি হলো ওই রুদ্ররূপ সান্যাল। উনি মিডিয়ার লোকজন সবাইকে দিয়ে এভাবে জাকিয়ে বসেছে না, সবাইকে দিয়ে আরও প্রচার করছে যে আমরা সবাই মারা গেছি, বুঝতে পেরেছো? তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ, মাকে অনেক কষ্টে বাইরে এনে সবটা জানিয়েছি, মাকে বলেছি সামলে থাকতে, কারো সামনে কিছু না বলতে। তখন হৈমন্তী বলতে থাকে, তারপরেও এটা কি সম্ভব? কি করে সামলাবে অরুণা নিজেকে, কি করে সামলাবে? তখনই ফুলকি বলতে থাকে, জানি না জেঠিমণি কতক্ষণ সামলাতে পারবে মা, তবে আমার মন বলছে এবার না জামাইবাবুর ঠিক শাস্তি হবে, আমরা তো নিজেদেরকে তৈরি করছি দূরে থেকে। তখন ধানু বলতে থাকে, ফুলকি, একটা গুড নিউজ আছে। তখন ফুলকি বলে, কিসের? তখন ধানু বলতে থাকে, আমি না একটা কাজ জোগাড় করেছি। তখনই রোহিত আর ফুলকি অবাক হয়ে যায়, রেগে যায় ধানুর উপর আর বলতে থাকে, কি বলছো তুমি কেন কাজ করবে? তখনই ধানু বলতে থাকে, তোরা আমাকে না বলে জেঠিমণিকে বল না। তখনই জেঠিমণিকে রোহিত জিজ্ঞাসা করতে থাকে, জেঠিমণি কি হয়েছে? তখন জেঠিমণি বলতে থাকে, আসলে আমি না কাজ না করে থাকতে পারছি না, আমারও তো কাজ করা দরকার। তখন রোহিত নিজের মাথায় জেঠিমণির হাত রেখে বলতে থাকে, না জেঠিমণি, তুমি কোনোভাবে কোনো কাজে ইনভলভ হবে না, কোনো কাজে তুমি যাবে না, বুঝতে পেরেছো? তখনই জেঠিমণি বলতে থাকে, না রোহিত, তুই আমার বোঝাটা আর পারিস না, আমার না ভালো লাগছে না, নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। এই বলে হৈমন্তী সেখান থেকে চলে যায়। তখন ধানু বলতে থাকে, হ্যাঁ রে ভাই, আমি অনেক বুঝিয়েছি, কিন্তু জেঠিমণি কিছুতেই কথা শুনতে চাইছে না। উনি বলছে যে উনি অনেক অন্যায় করেছে তোর সঙ্গে, তাই উনি কাজ করবে। তারপর ফুলকি বলতে থাকে, ধানু দিদি, তোমরা চিন্তা করো না, এবার না জামাইবাবুকে খুব শীঘ্রই আমরা হাতে নাতে ধরবো আর কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ, এবার ওকে শাস্তি পেতেই হবে। ওইদিকে দেখা যাবে রুদ্র পার্টির লোকজনদের সঙ্গে ইলেকশন নিয়ে কথা বলতে থাকে। তখনই অরুণা গিয়ে বলতে থাকে, তুমি কি লাবুর অফিস রুমটা দখল করলে নাকি রুদ্র? তখন রুদ্র বলতে থাকে, মানে কাকিমণি? তখনই অরুণা বলতে থাকে, না, ওখান থেকে নেমে আসলে তো আসলে জনগণ কিন্তু লাবুকে ভোট দিয়ে